ভারতের অপারেশন সিঁদুরের মার কি কিছুতেই ভুলতে পারছে না পাকিস্তান। ঘরে বাইরে অশান্ত পরিস্থিতির মধ্যেও শেহবাজ মুনিররা অপারেশন সিঁদুরের নাইটমেয়ারে ভুগছে। একক শক্তিতে তারা যে ভারতের সঙ্গে এঁটে উঠতে পারবে না তা বুঝতে পেরে এবার মুসলিম ন্যাটো তৈরি করছে ওই ইসলামাবাদ। চীন আর ইসলামিক দেশগুলোর ভরসায় সিন্ধ এবং গুজরাট সীমান্তে অবস্থিত স্যার ক্রিকে সামরিক তৎপরতা বাড়াতে শুরু করেছে পাকিস্তান। আবার ভারতের বিরুদ্ধে ভুয়ো খবর ছড়িয়ে আন্তর্জাতিক মহলে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। ভারত অবশ্য আপাতত পাকিস্তানের এই বাড়বাড়ন্তের ওপর নজর রাখছে। আর এই অবস্থায় খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, পাকিস্তান কেন গুজরাট সীমান্তে তাদের সেনা তৎপরতা বাড়াচ্ছে? কি তাদের কৌশল? সৌদি আরব তুরস্কের সঙ্গে চুক্তির পেছনে পাকিস্তানের আসল মতলবটা কি? সামরিক কৌশলের পাশাপাশি ভারতের বিরুদ্ধে ভুয়ো খবর ছড়াচ্ছে কেন ইসলামাবাদ? পাকিস্তানের এই বাড়বাড়ন্তের উপর নজর রাখার পাশাপাশি নয়া অপারেশনের কথা ভাবছে কি ভারত? ভারতের অপারেশন সিঁদুর 2.0 কি তবে এবার আসন্ন? নমস্কার, আপনারা দেখতে শুরু করেছেন এডিটার্স ডায়েরি। আমি ভাস্কর দত্ত আপনাদের আরও একটি নতুন এপিসোডে স্বাগত জানাই। প্রথমে 1947-48 সালে কাশ্মীর দখলকে কেন্দ্র করে, এরপর 1965 সালে পাকিস্তানের অপারেশন জিব্রাল্টার এবং কাশ্মীরে অনুপ্রবেশের চেষ্টাকে কেন্দ্র করে, তারপর আবার 1971 সালে পূর্ব পাকিস্তানের মুক্তির সংগ্রাম এবং বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকে কেন্দ্র করে, আবার 1999 সালে জম্মু কাশ্মীরের কারগিলে অনুপ্রবেশের কারণে ভারতের সঙ্গে যুদ্ধের ময়দানে মুখোমুখি হয়েছিল পাকিস্তান। আর এই যুদ্ধগুলোর ফলাফল আপনাদের সবার জানা। প্রতিবারই পরাজিত হয়েছে ওই পাকিস্তান। আত্মসমর্পণ করেছে, না হলে ল্যাজ গুটিয়ে পালিয়েছে যুদ্ধের ময়দান ছেড়ে। লজ্জায় আর ভারতের সঙ্গে সরাসরি যুদ্ধের সাহস দেখায়নি ইসলামাবাদ। আর সরাসরি যুদ্ধ করতে না পেরে পাঁচিলের ওপার থেকে ঢিল ছোড়ার মতন সীমান্তের ওপার থেকে মর্টার ছুঁড়ে বারবার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে। আর কাপুরুষের মতন জঙ্গিদের প্রবেশ করিয়ে ভারতের সন্ত্রাসবাদী হামলা চালিয়ে নিরীহ সাধারণ মানুষকে হত্যায় মদদ দিয়েছে ওই পাকিস্তান। কিন্তু পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর ভারতের তরফে অপারেশন সিঁদুর জঙ্গি মদতদাতা পাকিস্তানের পা একেবারে খোঁড়া করে দিয়েছে। অতর্কিতে পাকিস্তানের একেবারে ভেতরে ঢুকে ভারতীয় সেনা যেভাবে একের পর এক জঙ্গি ঘাঁটি এবং পাকিস্তানের এয়ারবেস গুড়িয়ে দিয়েছে, তাতে ফের একবার লজ্জায় মুখ পুড়েছে পরাক্রমী বীর বাহাদুর ওই আসিম মুনিরের। আর সে কারণেই ভারতের অপারেশন সিঁদুরের মার কিছুতেই যেন ভুলতে পারছে না এখন পাকিস্তান। ঘরে বাইরে অশান্ত পরিস্থিতির মধ্যেও শেহবাজ মুনিররা অপারেশন সিঁদুরের নাইটমেয়ারে ভুগছেন। ভারতের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার জন্য তারা এখন নাকি একেবারে উঠে পড়ে লেগেছে। আর সে কারণে এবার সিন্ধ ও গুজরাট সীমান্তে অবস্থিত স্যার ক্রিকে সামরিক তৎপরতা বাড়াতে শুরু করেছে পাকিস্তান। চীনা মদতে কাদামাটির ওই অঞ্চলে প্রজেক্ট আবাবিল দ্য ডিভাইন স্ট্রাইক শুরু করেছে ইসলামাবাদ, যার ভিত্তিতে ওই অঞ্চলে মোতায়েন করা হয়েছে বিপুল পরিমাণে পাক সেনা এবং সমরাস্ত্র। দেখুন, এই স্যার ক্রিকে দীর্ঘদিন ধরেই কিন্তু কুনজর দিয়ে রেখেছে পাকিস্তান। এই স্যার ক্রিক সম্পর্কে গত বছর এডিটার্স ডায়েরির একটি এপিসোডে আপনাদেরকে বিস্তারিত জানিয়েছিলাম। আসলে এই স্যার ক্রিক হলো ভারতের গুজরাটের কচ্ছ অঞ্চলে পাকিস্তানের সিন্ধু প্রদেশের মধ্যে অবস্থিত 96 কিলোমিটার দীর্ঘ একটি খাড়ি, যা আবার ওই আরব সাগরে গিয়ে মিশেছে। এটি দুই দেশের মধ্যে একটি অত্যন্ত সংবেদনশীল এবং বিতর্কিত সীমানা। ভারত প্রথম থেকেই এই অঞ্চলটিকে নিজেদের এলাকা বলে দাবি করে এসেছে, কিন্তু ওই পাকিস্তান আবার সেই দাবি মানতে নারাজ। ফলে বিবাদ অব্যাহত রয়ে গেছে। আর এই অঞ্চলটি এমন একটি জায়গায় যেখানে জলও আছে আবার স্থলও আছে, আর তার সঙ্গে রয়েছে কাদামাটিযুক্ত বিস্তীর্ণ একটি এলাকা। ফলে এখানে পাহারা বা নজরদারি দেওয়াটা বেশ কঠিন। এই স্যার ক্রিকের তলদেশে বিশাল পরিমাণে খনিজ তেল এবং প্রাকৃতিক গ্যাসের মজুদ থাকার সম্ভাবনাও রয়েছে। কিন্তু ওই সীমানা নির্ধারিত না হওয়ায় ভারত এই অঞ্চলের উৎসগুলো বাণিজ্যিকভাবে আহরণ করতে পারছে না। আবার এটি অনির্ধারিত সীমান্ত হওয়ায় এখান থেকে পাক জঙ্গি অনুপ্রবেশ বা চোরাচালানের ঝুঁকিটাও রয়েছে। এর আগেও গত বছর এই অঞ্চলে গতিবৃদ্ধি করেছিল পাকিস্তান,
ঠিক সেই সময় ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং পরিষ্কার জানিয়েছিলেন, স্যার ক্রিকে কোনো রকম সামরিক সক্রিয়তা বাড়ালে মারাত্মক পরিণামের মুখোমুখি হতে হবে পাকিস্তানকে। ভারত এমন জবাব দেবে, পাকিস্তানের ইতিহাস ভূগোল বদলে যাবে। তবে সাম্প্রতিক রিপোর্ট বলছে, ভারতের সেই বার্তাকে অগ্রাহ্য করেই স্যার ক্রিক অঞ্চলে নেভাল স্পেশাল সার্ভিস গ্রুপ মানে এসএসজি কমান্ডোদের মোতায়েন করেছে পাকিস্তান। মূলত জল, স্থল এবং আকাশপথে হাই রিস্ক মিশনের জন্য এই এসএসজি কমান্ডোদের তৈরি করা হয়। শুধু সেনা মোতায়েন নয়, তুরস্কের থেকে পাওয়া ড্রোন এবং চীনের তৈরি ওভারক্রাফট, যা ওই গভীর কাদায় চলাচলে পারদর্শী, সেটাও মোতায়েন করেছে পাকিস্তান। পাশাপাশি স্যার ক্রিকের কাছে অবস্থিত বান্ধাধোরা এবং হারামিধোরা অঞ্চলে বেশ কয়েকটি নেভাল চেকপোস্টও বানিয়েছে ইসলামাবাদ। এখানেই শেষ নয়, কার্যত একেবারে যুদ্ধের প্রস্তুতি নিয়ে তাদের রকেট ফোর্সের সঙ্গে সমন্বয় রেখে এয়ার ডিফেন্সও মোতায়েন করেছে পাকিস্তান। জানা যাচ্ছে, ইসলামাবাদের এই তৎপরতার প্রত্যক্ষ মদত রয়েছে চীনের। সূত্রের খবর, কোস্টাল ডিফেন্স বোট, মেরিন অ্যাসল্ট ক্রাফট, ওভারক্রাফট, নৌবাহিনীর জাহাজ এবং হাই স্পিড পেট্রোল বোট নিয়ে আসা হয়েছে ওই স্যার ক্রিকে। এই ঘটনায় পাকিস্তানের গোপনে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে বলেই কিন্তু মনে করছে বিশেষজ্ঞ মহল। জানেন কি, পাকিস্তানের এই সামরিক অবস্থানের নেতৃত্ব কে দিচ্ছেন? আর কেউ নন, নেতৃত্ব দিচ্ছেন সেই অপারেশন সিঁদুরের সময় একেবারে গর্তে লুকিয়ে পড়া মহাবীর আসিম মুনির। জানা গেছে, বড়সড় কিছু ঘটানোর পরিকল্পনায় চীনের থেকে হ্যাঙ্গার ক্লাস সাবমেরিন, তুগরিল ক্লাস যুদ্ধজাহাজ কিনেছে পাকিস্তান, যা আবার ওই আরব সাগরে স্যার ক্রিকের খুব কাছাকাছি অঞ্চলেই নাকি রাখা হয়েছে। আপনাদের জানিয়ে রাখি, বিষয়টি নজরে আসতেই নড়ে চড়ে বসেছে দিল্লি। পাকিস্তানের এই বারবারন্তের ওপর কিন্তু কড়া নজর রাখছে ভারত। ওয়াকিবহল মহল মনে করছে, সবই আসলে ওই অপারেশন সিঁদুরের মার খাওয়ার ফল। কিছুতেই পাকিস্তান সেই লজ্জা ভুলতে পারছে না, আর সেই কারণেই সামরিক অবস্থান নিচ্ছে। একদিকে সামরিক অবস্থান নিচ্ছে, অন্যদিকে কি পাকিস্তান ভালো করেই বুঝতে পারছে একার পক্ষে পাকিস্তানের ওই ভারতের সঙ্গে যুদ্ধে জেতা অসম্ভব। সে কারণেই কি মুসলিম দেশগুলোর সঙ্গে চুক্তি করে জোট গড়তে চাইছে। কেনই বা ভারতের নামে গুজব ছড়াচ্ছে ইসলামাবাদ? বলবো সে কথা। বাচ্চাদের মধ্যে মারামারি হলে দেখবেন, একজন বাচ্চা যখন হেরে যায় তখন সে জেতার লক্ষ্যে আরো কয়েকজনকে ডেকে আনে। বিষয়টা এমন যে, দেখো ও আমায় মারছে, আমি ওর সঙ্গে পারছি না, তাই তোমরাও আমার হয়ে ওকে মারো আর কি। পাকিস্তানের অবস্থাটাও এখন মনে হয় সেই মার খাওয়া বাচ্চাটির মতন হয়েছে। ভারতের কাছে বারবার পরাজিত হয়ে অপারেশন সিঁদুরে বেধড়ক মার খেয়ে এখন মুসলিম ভাইদের ডাকা শুরু করেছে ইসলামাবাদ। আর সেই লক্ষ্যেই গত 7ই আগস্ট সৌদি আরব এবং তুরস্কের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে পাকিস্তান, যার পোশাকি নাম দেওয়া হয়েছে মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি বা মক্কা জয়েন্ট ডিফেন্স এগ্রিমেন্ট। এই চুক্তিতে সই করেছেন সৌদির যুবরাজ তথা প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান, তুর্কির প্রেসিডেন্ট রিচেপ তাইপ এরদোয়ান এবং পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। দেখুন, ধর্মপ্রাণ মুসলিমদের কাছে পবিত্র মক্কার গুরুত্ব কিন্তু অপরিসীম, আর সেখানেই এই চুক্তি স্বাক্ষর করা হয়েছে এবং চুক্তির নামের সঙ্গে ওই মক্কা নামটিকেও জুড়ে দেওয়া হয়েছে। সে কারণেই এই চুক্তিকে ইসলামিক ন্যাটোর বীজ বপন বলেই কিন্তু মনে করছে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ মহল। প্রশ্ন হচ্ছে, কি আছে ওই চুক্তিতে? ওই যে আগে বললাম মার খাওয়া বাচ্চার কথা, এই চুক্তিতে সেই কথাই মূলত লেখা আছে। মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি অনুযায়ী 3 দেশের কোনো একটি দেশে সশস্ত্র আক্রমণ হলে সেটিকে নিজের ওপর হামলা বলেই মনে করবে বাকি 2টি দেশ। পাশাপাশি এতে সামরিক সমঝোতা বৃদ্ধি এবং সম্মিলিত প্রতিরক্ষার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে। আর সেটা শুধুমাত্র ফৌজি মহড়া, অস্ত্র কেনাবেচা এবং ত্রিপাক্ষিক সামরিক সহযোগিতায় আটকে থাকবে না। এর পাশাপাশি রাজনৈতিক বন্ধুত্বের আশ্বাসও দিয়েছে ওই 3 রাষ্ট্র। তবে এই চুক্তির বহু বিষয় আবার গোপনও রাখা হয়েছে। আপনারা জানেন, এর আগে গত বছর মানে 2025 সালের সেপ্টেম্বরে সৌদি আরবের সঙ্গে একটি প্রতিরক্ষা চুক্তি করেছিল কিন্তু পাকিস্তান।
সেখানেও তৃতীয় কোনো শক্তি দ্বারা আক্রান্ত বা আগ্রাসনের শিকার হলে তাকে উভয় দেশের ওপর আঘাত বা যুদ্ধ হিসেবে বিবেচনা করার কথা বলা হয়েছিল। এই চুক্তির বিষয়ে এডিটর্স ডায়েরির এপিসোডে আপনাদেরকে জানিয়েছিলাম যে দুই দেশের মধ্যে সামরিক সমঝোতা হলেও ইসলামাবাদের পরমাণু অস্ত্রের সুরক্ষা রিয়াদ পাবে কিনা তা নিয়ে কিন্তু ধোঁয়াশা রয়েছে। নতুন এই মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির ক্ষেত্রেও সেই পরমাণু অস্ত্র ব্যবহারের বিষয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। সেনা প্রযুক্তি এবং গোয়েন্দা তথ্য আদান প্রদানের বিষয়ে সমঝোতার কথা জানানো হলেও পাকিস্তানের পরমাণু অস্ত্র ওই সৌদি আরব বা তুরস্ক ব্যবহার করতে পারবে কিনা সে বিষয়ে কোনো তথ্যই কিন্তু প্রকাশ করা হয়নি। প্রশ্ন হচ্ছে, এই তিন মুসলিম দেশের প্রতিরক্ষা চুক্তি কি সমগ্র মুসলিম দেশগুলোকে এক ছাতার তলায় নিয়ে আসবে? এই চুক্তি ভারতের পক্ষে কতটা গুরুত্বপূর্ণ? দেখুন, আমেরিকা এবং ইরানের মধ্যে যুদ্ধে মুসলিম দেশগুলোর অবস্থান কিন্তু গোটা বিশ্বের কাছে পরিষ্কার হয়ে গেছে। ইরান একটি মুসলিম দেশ হলেও জর্ডন, বাহরিন, কুয়েত, সংযুক্ত আরব আমিরশাহী, কাতার, ইরাকের পাশাপাশি সৌদি আরবের রিয়াদ এবং পূর্ব প্রদেশে অবস্থিত বিভিন্ন স্থানে এবং তেলের পরিকাঠামোর উপর হামলা চালিয়েছে ইরান। এমনকি তুরস্কের দক্ষিণ উপকূলে অবস্থিত ন্যাটোর ডিফেন্স সিস্টেমকেও টার্গেট করে ব্যালিস্টিক মিসাইল ছুড়েছিল তেহরান। আবার এই হামলার পরেও বেশিরভাগ দেশ কিন্তু ইরানকে বয়কট করার সাহস পর্যন্ত দেখায়নি। এখান থেকেই কিন্তু একটা বিষয় পরিষ্কার, পাকিস্তান, তুরস্ক এবং সৌদির এই চুক্তি ইসলামিক ন্যাটো তৈরির উদ্দেশ্যে হয়ে থাকলেও সমস্ত ইসলামিক দেশগুলো যে এই জোটে যোগ দেবে তেমনটা কিন্তু একেবারেই নয়। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের একাংশের মতে এই মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির পেছনে রয়েছে এরদোয়ানের দীর্ঘদিনের অটোম্যান সাম্রাজ্যের গরিমা ফেরানোর চেষ্টা। আপনাদের জানিয়ে রাখি, একটা সময় এই অটোমান সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল গ্রিস, সাইপ্রাস এবং সিরিয়া সহ পশ্চিম এশিয়ার বিস্তীর্ণ এলাকা। প্রথম বিশ্বযুদ্ধের পর সেই সাম্রাজ্যের বিলুপ্তি ঘটে। অন্যদিকে পাকিস্তানের কাছে কেন এই চুক্তি প্রয়োজন তার জন্য আর নতুন করে ব্যাখ্যা দেওয়ার কোনো প্রয়োজন নেই। ভারতের মাঠ থেকে বাঁচতেই যে তাদের এই দাদাদের সাহায্য নিতে হচ্ছে তা একেবারে জলের মতন পরিষ্কার। তবে চুক্তি করেই কিন্তু ক্ষান্ত নেই ওই পাকিস্তান। জানেন কি, ভারতের বিরুদ্ধে ভুয়ো খবর ছড়াচ্ছে ইসলামাবাদ। পাকিস্তান, সৌদি আরব এবং তুরস্কের মধ্যে নতুন ত্রিপাক্ষিক প্রতিরক্ষা চুক্তির পরে সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ে একটি চাঞ্চল্যকর দাবি। বলা হয় এই চুক্তির পাল্টা হিসেবেই ভারত নাকি ইসরায়েলের সঙ্গে একটি ডিফেন্স প্যাক্ট বা প্রতিরক্ষা চুক্তির উদ্যোগ নিয়েছে। আপনাদের এখানে জানিয়ে রাখি, এই দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন বলে স্পষ্ট করে জানিয়ে দিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক। জানেন কি, এই ভুয়ো খবর কিভাবে ছড়িয়েছিল? আসলে পাকিস্তানি সূত্রকে উদ্ধৃত করে তুরস্কের একটি সংবাদ মাধ্যমে প্রকাশিত রিপোর্টকে কেন্দ্র করেই এই গুজব ছড়িয়েছিল বলেই জানা যাচ্ছে। তাহলেই বুঝুন, স্যার ক্রিকে সেনা মোতায়েন করে দাদাদের সঙ্গে চুক্তি করেও ভরসা পাচ্ছে না ওই আসিম মুনিররা। তাদের আবার ভারতের বিরুদ্ধে ভুয়ো খবরও ছড়াতে হচ্ছে। তবে আপনাদেরকে জানিয়ে রাখি, ইসরায়েলের সঙ্গে ভারতের কোনো চুক্তি না হলেও গত 6 জুলাই মানে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ফোনে কথা হয়েছে। ভারতের বিদেশ দপ্তরের মুখপাত্র রণধীর জয়সওয়াল পরিষ্কার জানিয়েছেন যে ফোনটি ইসরায়েলের পক্ষ থেকেই করা হয়েছিল। দুই রাষ্ট্রনেতার মধ্যে দুই দেশের বিশেষ কৌশলগত অংশীদারিত্ব আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের পারস্পরিক সহযোগিতা কিভাবে আরও বাড়ানো যায় তা নিয়েও কিন্তু বিস্তারিত আলোচনা হয়েছে। রণধীর জয়সওয়াল এটাও জানিয়েছেন, ওই পাকিস্তান, সৌদি আরব এবং তুরস্কের মধ্যে হওয়া ত্রিপাক্ষিক প্রতিরক্ষা চুক্তির যাবতীয় দিক ভারত খুব কাছ থেকে পর্যবেক্ষণ করছে। অর্থাৎ ভারত যে হাত গুটিয়ে বসে নেই, বিদেশ মন্ত্রকের এই বক্তব্য থেকেই তা পরিষ্কার। আর অপারেশন সিঁদুর 2.0 এর জন্য যে ভারতীয় সেনা তৈরি রয়েছে তা কিন্তু আগে বহুবার জানিয়েছে ভারত। ফলে যতই ওই দাদাদের সঙ্গে যুক্তি করে ভারতের ওপর আক্রমণের দিবা স্বপ্ন দেখুক না কেন ওই আসিম মুনিররা, তাদের পরিস্থিতি আগের বারের থেকেও যে আরও খারাপ হবে আক্রমণ করলে সেটা বলাই যায়। আজ এ পর্যন্তই। নমস্কার।